আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। হামাসের দুর্ধর্ষ হামলায় ইসরায়েল সমর্থিত গ্যাংয়ের 50 সদস্য নিহত, গাজায় গৃহযুদ্ধের শঙ্কা, যা বলছে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। আবারও নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের উত্তপ্ত বাক্য বিনিময়। নেতানিয়াহুকে গাজা যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প, ইরানে হামলাতেও না। প্রেসিডেন্ট পুতিনের আগ্রাসী পদক্ষেপ, ইরানে 8টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে রাশিয়া। বিদেশি শনাক্তকরণের নামে মুসলিমদের দেশ ছাড়তে বাধ্য করছে উগ্র হিন্দুত্ববাদী মোদির ভারত, রয়টার্সের বিস্ফোরক প্রতিবেদন। সাইরেনের শব্দ, তেল আবিবের আকাশে আতঙ্ক আর ধোঁয়া, ইসরায়েলের বিমানবন্দরে ফের হুতির ক্ষেপণাস্ত্র হামলা। চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে গুদাম ভরবে পাকিস্তান, জানা গেল বিশাল সামরিক বাজেটের প্রধান টার্গেট ভারত। গুজরাটের কসাই খ্যাত নরেন্দ্র মোদী ভারতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালাচ্ছেন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গাজায় ইসরায়েল সমর্থিত একটি সশস্ত্র গ্যাংয়ের 50 জন সদস্যকে হত্যা করেছে হামাস। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হাতে তারা প্রাণ হারিয়েছে বলে দাবি করেছে ওই গ্যাংয়ের সহযোগীরা। এই ঘটনাকে কেন্দ্র করে গাজায় গৃহযুদ্ধের শঙ্কা প্রকাশ করেছেন কেউ কেউ। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলোর বরাতে জানা গেছে, গাজার রাফা অঞ্চলে মঙ্গলবার ভোরে হামাসের যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলপন্থী ইয়াসের আবু শাবাবের নেতৃত্বাধীন মিলিশিয়া গোষ্ঠীর তীব্র সংঘর্ষ হয়। আবু শাবাব ফিলিস্তিনে স্থানীয়ভাবে একজন অপরাধী হিসেবে পরিচিত। ইসরায়েলের i24 নিউজ চ্যানেল জানিয়েছে, বিশ্বাসঘাতক আবু শাবাবকে হত্যার হাত থেকে বাঁচাতে হামাস যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলি সেনাদের সংঘর্ষ হয়, যাতে উভয় পক্ষের লোকজন নিহত হয়। ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তারা স্বীকার করেছেন, হামাসকে দুর্বল করতে তারা আবু শাবাবের গ্যাংকে অস্ত্র দিয়েছে। মানবিক সহায়তাকারীদের মতে, এই গ্যাংয়ের সদস্যরা এর আগেও জাতিসংঘের সাহায্যবাহী ট্রাক লুট করেছিল। ইসরায়েলপন্থী আবু শাবাবের গ্যাং, যা অ্যান্টি টেরর সার্ভিস বা পপুলার ফোর্সেস নামে পরিচিত, মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, আমরা সাহায্যবাহী কনভয় পাহারা দিতে গিয়ে এবং করাপ্ট হামাস সংস্থাগুলোর হাত থেকে ত্রাণ সামগ্রী পুনরায় বিতরণ করতে গিয়ে 50 জন স্বেচ্ছাসেবককে হারিয়েছে, যাদের মধ্যে আমাদের নেতা ইয়াসেরের আত্মীয়রাও রয়েছে। তারা আরো জানায়, আমরা এলাকা থেকে বিস্ফোরক সরাতে গিয়ে আরো সদস্য হারিয়েছে। হিব্রু মিডিয়া ইয়েনেথ জানিয়েছে, ইসরায়েলপন্থী এই গ্যাং হামাসের আরো ইউনিট এর 6 সদস্যকে হত্যা করেছে। হামাসের অ্যারো ইউনিট, এই ইউনিটটি ইসরায়েলের সাথে সম্পর্ক রাখে এমন ব্যক্তিদের টার্গেট করে থাকে। জানা গেছে, 2023 সালের 7 অক্টোবর হামাসের ইসরায়েল আক্রমণের সময় আবু শাবাব গাজার একটি হামাস নিয়ন্ত্রিত জেলে মাদক পাচারের অভিযোগে বন্দী ছিলেন। যুদ্ধ শুরুর পর তিনি জেল থেকে বেরিয়ে আসেন, তবে কিভাবে তা ঘটেছে তা স্পষ্ট নয়। বর্তমানে ইসরায়েলের অস্ত্রধারী এই গ্যাং পূর্ব রাফায় শতাধিক সদস্য নিয়ে সক্রিয়। গাজার সামাজিক মাধ্যমে আবু শাবাবকে ইসরায়েলি এজেন্ট এবং বিশ্বাসঘাতক হিসেবে উল্লেখ করা হচ্ছে। হামাস তাকে ও তার অনুসারীদের হত্যার ঘোষণা দিয়েছে। হামাসের বিবৃতিতে বলা হয়, যদি দখলদার বাহিনীর বিমান হামলায় ইসরায়েলপন্থী বিশ্বাসঘাতক ইয়াসের আবু শাবাব রক্ষা না পেত, তবে সে আজ প্রতিরোধ যোদ্ধাদের হাতে ধরা পড়ত। তারা আরো জানায়, আমরা বিশ্বাসঘাতকদের খুঁজে বের করবই, যত সময় লাগুক না কেন। দখলদার বাহিনীর নিরাপত্তায় চিরস্থায়ী নয়। এদিকে আবু শাবাবকে অস্ত্র দিয়ে সমর্থন করার এই পদক্ষেপ গাজাকে গৃহযুদ্ধের মুখে ঠেলে দিতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলি বিশ্লেষকরা। আবারও নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের উত্তপ্ত বাক্য বিনিময়। নেতানিয়াহুকে গাজা যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প, ইরানে হামলাতেও না। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গত সোমবার 9 জুন ফোনে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই টেলিফোন আলাপের সময় নেতানিয়াহুর উপর উত্তেজিত হয়ে পড়েন ট্রাম্প। ওই সময় তিনি ফিলিস্তিনের গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করার জন্য নেতানিয়াহুকে নির্দেশনা দেন। গতকাল মঙ্গলবার ইসরায়েলি টেলিভিশনে এসব তথ্য প্রকাশ হয়। একটি টেলিভিশন জানিয়েছে, ট্রাম্প নেতানিয়াহুকে বলেছেন, গাজায় বর্তমানে 60 দিনের অস্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পর্যাপ্ত হবে না। দখলদার নেতানিয়াহু এখন পর্যন্ত গাজায় যুদ্ধ বন্ধ করতে রাজি হননি। তিনি ও তার উগ্রপন্থী জোট সরকার বলে আসছে, হামাসকে গাজা থেকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত তারা যুদ্ধ থামাবে না। তবে ট্রাম্প সোমবারের ফোনে নেতানিয়াহুকে বলেছেন, গাজায় যুদ্ধ বন্ধ হলে বিষয়টি ইরানের সঙ্গে
যুক্তরাষ্ট্রের পারমাণবিক আলোচনায় সহায়ক হবে। এছাড়া ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আলোচনাও চালানো যাবে। এছাড়া ইরানে এখন কোনো হামলা না চালালেও নেতানিয়াহুকে নির্দেশ দিয়েছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে দেওয়ার মাধ্যমে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র পারমাণবিক চুক্তি করতে চায়। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, ট্রাম্প যতক্ষণ পর্যন্ত মনে না করবেন যে ইরানের সঙ্গে আলোচনা ব্যর্থ হয়েছে, ততক্ষণ ইরানে হামলার ব্যাপারে কোনো প্রস্তুতি নেওয়া হবে না। সংবাদ মাধ্যমটিকে দুটি সূত্র জানায়, নেতানিয়াহু ট্রাম্পকে জিজ্ঞেস করেছিলেন ইরানে তারা একাই হামলা চালাবে কিনা অথবা হামলা চালালে যুক্তরাষ্ট্র এতে নেতৃত্ব দিবে কিনা, কিন্তু এই প্রশ্নের স্পষ্ট কোনো উত্তর দেননি ট্রাম্প। সংবাদ মাধ্যম কান জানিয়েছে, নেতানিয়াহু ট্রাম্পকে বলেছেন, ইরানের সঙ্গে আলোচনা করা নিরর্থক, ইরান আপনার সঙ্গে খেলছে এবং সময় ক্ষেপণ করছে। জবাবে ট্রাম্প বলেন, ইরানে হামলার ব্যাপারে আপনি যেসব কথা বলছেন সেগুলো কোনো সহায়তা করছে না, আমরা চুক্তি নিয়ে কাজ করছি। প্রেসিডেন্ট পুতিনের আগ্রাসী পদক্ষেপ, ইরানে 8টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে রাশিয়া। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামির নতুন এক ঘোষণায় আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার সূত্রপাত হয়েছে। রাশিয়া ইরানে 8টি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহায়তা করবে বলে জানানো হয়। এই ঘোষণা ইরানের জ্বালানি খাতের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আন্তর্জাতিক রাজনীতিতেও এর প্রভাব পড়তে পারে। ইরানের বুশেহরে রাশিয়ার সহায়তায় নির্মিত বিদ্যুৎ কেন্দ্র ইতোমধ্যে সফলভাবে পরিচালিত হচ্ছে। এবার সেই সহযোগিতার সম্প্রসারণ ঘটতে যাচ্ছে। রাশিয়ার রোসাটম কোম্পানি এই প্রকল্পগুলোতে তাদের সর্বাধুনিক ও নিরাপদ পারমাণবিক প্রযুক্তি সরবরাহ করবে। ইরানের বিভিন্ন কৌশলগত অবস্থানে এই বিদ্যুৎ কেন্দ্রগুলো স্থাপন করা হবে বলে জানা গেছে। এই প্রকল্প বাস্তবায়নের পেছনে ইরানের কয়েকটি স্পষ্ট লক্ষ্য রয়েছে। প্রথমত, দেশটির ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটানো। দ্বিতীয়ত, জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে আনা। তৃতীয়ত, জ্বালানি খাতে বৈচিত্র্য আনা। ইরানের কর্তৃপক্ষের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য। তবে এই ঘোষণা পশ্চিমা দেশগুলো কিভাবে নেবে তা এখনো স্পষ্ট নয়। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিন ধরে পশ্চিমা বিশ্বের উদ্বেগ রয়েছে। নতুন এই প্রকল্প ইরান রাশিয়ার সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। বিশেষ করে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে এই ধরনের কৌশলগত জোট গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। প্রকল্পের সময়সীমা সম্পর্কে স্পষ্টভাবে কিছু জানানো না হলেও ধারণা করা হচ্ছে নির্মাণ কাজ দ্রুত শুরু হবে। তবে 8টি বিদ্যুৎ কেন্দ্রের কাজ শেষ করতে কয়েক বছর সময় লাগতে পারে। এই সময়ে আন্তর্জাতিক রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং প্রযুক্তি সরবরাহ সংক্রান্ত বিষয়গুলো প্রকল্পের অগ্রগতিকে প্রভাবিত করতে পারে। ইরানের জন্য এই প্রকল্পটি যেমন জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার দিক থেকে গুরুত্বপূর্ণ, তেমনি রাশিয়ার জন্য এটি একটি কৌশলগত অর্জন। মধ্যপ্রাচ্যে রাশিয়ার প্রভাব বিস্তারের ক্ষেত্রে এই ধরনের প্রকল্পগুলো সহায়ক ভূমিকা পালন করে। অন্যদিকে ইরানও চায় পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থানকে শক্তিশালী করতে। বিদেশি শনাক্তকরণের নামে মুসলিমদের দেশ ছাড়তে বাধ্য করছে উগ্র হিন্দুত্ববাদী মোদির ভারত। উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যে কথিত বিদেশি শনাক্তকরণের নামে যেভাবে বাংলাদেশে পুশব্যাক প্রক্রিয়া জোরদার করা হয়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকার কর্মীরা। তাদের দাবি, এই বহিষ্কার অভিযানে বহু নিরীহ মুসলিম নাগরিককে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে টার্গেট করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মানবাধিকার কর্মী জানিয়েছে, আসামে ফরেনার্স ট্রাইব্যুনালের মাধ্যমে যেসব মানুষকে বিদেশি ঘোষণা করা হচ্ছে তাদের অনেকেই দারিদ্র্যের কারণে উচ্চ আদালতে রায় চ্যালেঞ্জ করতে পারেনি। আর এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে বেছে বেছে মুসলিমদের বাংলাদেশে ঠেলে পাঠানো হচ্ছে। গত মে মাস থেকে শুরু করে এ পর্যন্ত আসাম রাজ্য কর্তৃপক্ষ 303 জনকে বাংলাদেশে পুশব্যাক করেছে বলে জানিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তার ভাষায়, বিদেশি চিহ্নিতদের বহিষ্কারে সুপ্রিম কোর্টের চাপ রয়েছে এবং সরকার আরও তৎপর হবে। ফরেনার্স ট্রাইব্যুনালের রায়, বিদেশি হিসেবে চিহ্নিত হওয়া ব্যক্তির সংখ্যা আসামে প্রায় 30,000। এদের অনেকেই বহু প্রজন্ম ধরে রাজ্যে বসবাস করছেন। রয়েছে জমি জমা, সন্তানদের লেখাপড়া, এমনকি সরকারি চাকরিও। কিন্তু অধিকাংশই দরিদ্র হওয়ায় ট্রাইব্যুনালের রায় উচ্চ আদালতে চ্যালেঞ্জ করার সামর্থ্য রাখেন না। আসাম ভিত্তিক মানবাধিকার আইনজীবী এবং কংগ্রেস নেতা আমান ওয়াদুদ বলেছেন, সরকার বিচারাধীন মামলাগুলোকেও উপেক্ষা করছে। তারা নির্বিচারে মানুষকে ঠেলে দিচ্ছে বাংলাদেশে। আসামের বাইরেও বাংলাদেশি অভিবাসী শনাক্ত করে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
পশ্চিম ভারতের আহমেদাবাদ পুলিশ জানিয়েছে সেখানে অন্তত 250 জন বাংলাদেশি নাগরিককে চিহ্নিত করা হয়েছে যারা অবৈধভাবে বসবাস করছেন। তাদের ফেরত পাঠানোর কার্যক্রম চলছে বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তা অজিত রাজিয়ান। সাইরেনের শব্দ, তেল আবিবের আকাশে আতঙ্ক আর ধোঁয়া। ইসরায়েল এবং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে এখন একটাই প্রশ্ন, এরপর কি? গাজায় ইসরায়েলের গণহত্যা অবরুদ্ধতার প্রতিক্রিয়ায় ইয়েমেনের সশস্ত্র বাহিনী বেন গুরিয়ন বিমানবন্দরে একটি নির্ভুল সামরিক অভিযান চালানোর দাবি করেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানায়, মঙ্গলবার 10 জুন 2025 পরিচালিত এই অভিযানে 2টি অত্যাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এর মধ্যে একটি হাইপারসনিক ফিলিস্তিন 2 ক্ষেপণাস্ত্র এবং একটি জুলফিকার ক্ষেপণাস্ত্র। বিবৃতিতে আরও দাবি করা হয়েছে, একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করে সরাসরি বিমানবন্দরে আঘাত এনেছে। এই হামলার ফলে তেল আবিব সহ আশপাশের এলাকায় বিমান চলাচল ব্যাহত হয়েছে। বাসিন্দাদের নিরাপদ আশ্রয় নিতে বাধ্য করা হয়েছে এবং আকাশ জুড়ে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী ঘোষণা করেছে, গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া এবং অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে। বিবৃতিতে বেন গুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞার কথা পুনর্ব্যক্ত করা হয়েছে। বিমান সংস্থাগুলিকে অবিলম্বে সমস্ত ফ্লাইট স্থগিত করার আহ্বান জানানো হয়েছে। ওদেইদে ইসরায়েলি হামলার প্রক্রিয়ায় ইয়েমেনি বাহিনী কোম্পানিগুলিকে হাইফা বন্দরের সাথে যুক্ত না হওয়ার বিষয়ে সতর্ক করেছে, কারণ এটি এখন একটি মনোনীত লক্ষ্য। গত 22 এপ্রিল জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলাকে ঘিরে চরম সংঘাতময় দীর্ঘ 19টি দিন পার করেছে ভারত পাকিস্তান। দুই দেশের সম্পর্ক এতটাই তলানিতে নেমে গেছে যে পরিস্থিতি অনেকটা ঠান্ডা হয়ে গেলেও চাপা উত্তেজনা বিরাজমান এখনো। ভবিষ্যতে এমন যুদ্ধ পরিস্থিতি উপস্থিত হওয়ার আশঙ্কায় একদিকে ভারত যেমন নতুন করে ভাবতে শুরু করেছে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে, অন্যদিকে পাকিস্তানও উঠে পড়ে লেগেছে নিজেদের সামরিক শক্তি আরো সমৃদ্ধ করতে। সংঘাতকালে ভারতের অপারেশন সিন্দুর জবাব যে সফলতার সঙ্গে দিয়েছে পাকিস্তান, তার অনেকটা কৃতিত্বই চীনের। মূলত চীনা প্রযুক্তির যুদ্ধ বিমান ব্যবহার করে ভারতের 3টি রাফাল যুদ্ধ বিমান ভূপাতিত করেছে পাকিস্তান। ধ্বংস হয়েছে ভারতের আরো 3টি অত্যাধুনিক যুদ্ধ বিমানও। চীনা ক্ষেপণাস্ত্র ব্যবহার করেই ভারতের ক্ষেপণাস্ত্রের গুদামে সফল হামলা চালাতে সক্ষম হয়েছে তারা। ফলে স্বাভাবিকভাবেই চীনা ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা ব্যবস্থার উপর বিশ্বাস আরো দৃঢ় হয়েছে তাদের। নতুন অর্থ বছরে দেশটির মোট বাজেটের পরিমাণ $62 বিলিয়ন, যার মধ্যে $29 বিলিয়ন আবার ব্যয় হবে ঋণ পরিশোধে। প্রকৃত ব্যয়যোগ্য বাকি $33 বিলিয়ন মধ্যে $9 বিলিয়ন রাখা হয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা খাতে ব্যয়ের জন্য। আর এই $9 বিলিয়ন প্রায় সবটাই পাকিস্তান ব্যয় করবে চীনা প্রযুক্তিতে। সরকারি সূত্রে জানা গেছে, চীনের তৈরি HQ-19 ক্ষেপণাস্ত্র সহ বেশ কিছু অস্ত্র কিনবে পাকিস্তান, যা মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যবহৃত হয়। ভারতে মাওবাদী দমনের নামে চালানো বিচার বহির্ভূত হত্যা বন্ধের আহ্বান জানিয়েছে দেশটির 5টি বাম দল। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি এই আহ্বান জানিয়েছে তারা। অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, মাওবাদীদের নিরাপত্তা হেফাজতে নির্যাতন করে হত্যা করা হচ্ছে। গত সোমবার 9 জুন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়্যার। চিঠিতে তারা ছত্তিশগড়ের আদিবাসীদের প্রতি নির্বিচারে বৈরী মনোভাব পোষণকারী সামরিক দৃষ্টিভঙ্গি পরিহারের অনুরোধ জানান এবং অপারেশন কাগারের নামে চলা বিচার বহির্ভূত হত্যা অবিলম্বে বন্ধ করতে বলেন। ভারতের এই বাম দলগুলো বলছে, ছত্তিশগড়ে আটক হওয়া একাধিক মাওবাদী এখনো নিরাপত্তা বাহিনীর হেফাজতে রয়েছে। তাদের আদালতে পেশ করে আইনি প্রক্রিয়ায় বিচার নিশ্চিত করা উচিত। অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, গত এক সপ্তাহে ছত্তিশগড় থেকে গ্রেফতার 10 জন মাওবাদীর মধ্যে 7 জনকে নিরাপত্তা হেফাজতে নির্যাতন করে হত্যা করা হয়েছে। যদিও রাজ্য প্রশাসনের একজন কর্মকর্তা এই অভিযোগ অস্বীকার করেছেন। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। হামাসের দুর্ধর্ষ হামলায় ইসরায়েল সমর্থিত গ্যাংয়ের 50 সদস্য নিহত, গাজায় গৃহযুদ্ধের শঙ্কা, যা বলছে সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। আবারও নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের উত্তপ্ত বাক্য বিনিময়, নেতানিয়াহুকে গাজা যুদ্ধ বন্ধ করতে বললেন ট্রাম্প, ইরানে হামলাতেও না। প্রেসিডেন্ট পুতিনের আগ্রাসী পদক্ষেপ, ইরানে 8টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে রাশিয়া। বিদেশি শনাক্তকরণের নামে মুসলিমদের দেশ ছাড়তে বাধ্য করছে উগ্র হিন্দুত্ববাদী মোদীর ভারত, রয়টার্সের বিস্ফোরক প্রতিবেদন।
সাইরেনের শব্দ, তেল আবিবের আকাশে আতঙ্ক আর ধোঁয়া। ইসরায়েলের বিমানবন্দরে ফের হুতির ক্ষেপণাস্ত্র হামলা। চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে গুদাম ভরবে পাকিস্তান, জানা গেল বিশাল সামরিক বাজেটের প্রধান টার্গেট ভারত। গুজরাটের কসাই খ্যাত নরেন্দ্র মোদী ভারতে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালাচ্ছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।